সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা ও পরিচালক GM সৈকত। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অভিনেতা ও পরিচালক হিসেবে আপনি কাজ করছেন, প্রথম কোন প্রফেশনে আসা হয়েছে আসলে? আমার আসলে প্রথমে পরিচালক হিসাবে আসা হয়েছে। আমি 2000 সালে আমার শুরুটা হয়, মানে সহকারী পরিচালক হিসাবে। তো সেক্ষেত্রে প্রয়াত বুলবুল আহমেদ স্যার, আবুল হায়াত সাহেব, মাসুম আজিজ সাহেব, এরকম অনেক বড় বড় মাপের পরিচালকদের সাথে সহকারী হিসাবে কাজ করার পরে আমি 2010 সালে আমি পরিচালনায় আসি। আচ্ছা, এরপরে অভিনয়টা শুরু হয়েছে কবে থেকে? 2010 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি ডিরেকশন দেই। আমার প্রায় 100-র উপরে সিঙ্গেল নাটক টেলিভিশনে প্রচার হয়েছে। তো অনেক সিনিয়র আর্টিস্টরা আমার নাটকে কাজ করেছেন। জাহিদ হাসান, তৌকির ভাই থেকে শুরু করে আজিজুল হাকিম থেকে শুরু করে অপূর্ব ভাই, সজল ভাই, চঞ্চল ভাই থেকে সবাই কাজ করেছেন। 2021 সালে আমার আসলে অভিনয়ে আসা, যখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসলো, তখন মনে হলো যে না, আমি যেহেতু আমি ঢাকাতে প্রায় 10 বছর থিয়েটারও করেছি, মঞ্চ নাটক করেছি, তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে না, আমি এখন অভিনয়টা হয়তো করতে পারি পরিচালনার সাথে সাথে। তো যাই হোক, সেই 21 সাল থেকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বলি একটি পরিচয় পরিচিত হতে, তাহলে কোনটি হবেন? না, অবশ্যই আমার পেশা পরিচালক, ওটাকে আমি ওন করি আর কি। আচ্ছা, তাহলে সম্প্রতি কি কি কাজ করা হচ্ছে? আমার হচ্ছে এই প্রায় 2-3 মাসের মধ্যে যে কাজগুলো অনিয়ার হয়েছে, সেটি হচ্ছে, একটি হচ্ছে ডাকাতের বউ পুলিশ, একটা সিঙ্গেল নাটক। ওখানে আমি ডাকাতে একটি চরিত্র করেছি। মায়ের বসবাস গোয়াল ঘরে, ওখানে একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। আর বউ পাগলা মফিজ নামে একটা নাটক হয়েছে আর কি। আচ্ছা, আপনি প্রথম যে পরিচালক হিসেবে যখন অভিষেক ঘটেছিল, কোন মুভি দিয়ে আসলে শুরু হয়েছে? 2010 সালে আমি লটারি নামে একটা নাটক দিয়ে আমি পরিচালনা শুরু করি। সেখানে আজিজুল হাকিম ভাই ছিলেন এবং আমাদের শ্রদ্ধেয় ডিএ তায়েব সাহেব ছিলেন আর কি অভিনেতা হিসাবে। আচ্ছা, কেন মনে হলো যে আপনি মিডিয়াতেই আসবেন? আমি ছোটবেলা থেকে মানে আমাদের এলাকাটা অনেক সাংস্কৃতিক এলাকা, ওখানে অনেক সাংস্কৃতিক চর্চা হয়। তো ওইগুলো দেখতে দেখতে একটা সময় অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিল। স্কুল কলেজে এই অ্যাক্টিংগুলো, মানে অভিনয়গুলো আমরা করতাম, একক অভিনয় প্রতিযোগিতা, জাতীয়ভাবে যে কাজগুলো হতো, সে কাজগুলোতে আমি ইনভলভ ছিলাম আর কি। আচ্ছা, পরিবার থেকে কি চেয়েছিলেন যে আপনি মিডিয়াতে কাজ করবেন? আমার পরিবারে আমার সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, আমার বাবা, আমার মা, সবাই আমাকে সাপোর্ট দিত তখন থেকে আর কি। আচ্ছা, খুব ভালো। অভিনয়, ডিরেকশন সহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনে তো কাজ করছেনই। কাজ করতে গিয়ে কোনো আক্ষেপ বা কোনো আসলে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা আছে কিনা? না, আমি আসলে একটা জিনিস বুঝি, যেখানে চেষ্টা করা হয় সৎভাবে এবং পরিশ্রম করা হয়, সেটার সফলতা অবশ্যই আসে। আমি সেক্ষেত্রে মনে করি যে না, আমার এটিএন বাংলাতে একটা সিরিয়াল যেত ডিবি, আমি প্রায় 1500 পর্বের উপরে ডিরেকশন দিয়েছি। আমি মনে করি যে আমি যতটুকু চেয়েছি আমি তার চেয়ে বেশি পেয়েছি। আর এখন আমার যে প্রাপ্তিটা, বিশেষ করে এই যে অভিনয়ের একটা পরিচিতি, বাইরে গেলে মানুষ আমাকে দেখে, বলে যে না, আপনার অভিনয় ভালো লাগে। তা আমার মনে হয় যে অপ্রাপ্তির জায়গাটা আমার একেবারে নাই। প্রাপ্তি জায়গাটা আমি একজন পরিচালক হিসাবে এবং একজন মানে অভিনেতা, আসলে ওই পর্যায়ে বলবো না, মানে আমি যেহেতু এখন কন্টেন্টে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে পরিচিতি একটা আসছে। তবে এখনো অনেক যুদ্ধ করতে হবে, এখনো লক্ষ্যে যাওয়ার জন্য আমাকে যতটুকু পরিশ্রম করা দরকার আমি করে যেতে চাই। আচ্ছা, কোন ক্যারেক্টারগুলো আপনাকে বেশি স্যুট করে? যেহেতু আপনি একজন পরিচালক, পাশাপাশি আপনি একজন অভিনেতা, নিজেকে আসলে পরিচালকের জায়গা থেকে কাস্ট করার জায়গায় যখন আসে, তখন নিজেকে কোন ক্যারেক্টারে দেখতে পছন্দ করেন? আমি আসলে অপট্রাকের গল্পে যে ক্যারেক্টারগুলো আছে, সেই কাজগুলো আমি করার চেষ্টা করি। যেমন আমার রিসেন্ট একটা কাজ ছিল বউ পাগলা মফিজ, ওখানে আমার চুলগুলো কোকড়া কোকড়া ছিল, দাঁতটা উঁচা ছিল। তারপর ডাকাতের বউ পুলিশ, ডাকাত চরিত্রটা আমি করেছিলাম, ওখানে পুরাটা আমাকে ব্ল্যাক হতে হয়েছিল এবং সারাদিন রৌদ্রের মধ্যে। এই টাইপসের ক্যারেক্টারগুলো আমাকে খুব টানে, মানে গতানুগতিক ক্যারেক্টারের থেকে একটু ভিন্নতা, যাতে মানুষ তো এমনি নর্মালি সব ক্যারেক্টারই দেখে, সব চরিত্র দেখা, কিন্তু একটু ভিন্ন ধরনের করলে মানুষের মনের জায়গাটা করা যায় আর কি, দর্শকদের কাছাকাছি যাওয়া যায়। আচ্ছা, এই মুহূর্তে কোনো মজার কি কোনো সংলাপ আমাদেরকে শোনাতে পারবেন কিনা? আমি আসলে আমরা তো অন দ্য স্পটই করি।
তারপরে আবার খুব ছোটবেলায় আমি মানে যখন আমি ঢাকায় আসি নাই তখন একটা আমি যাত্রাতে অভিনয় করেছিলাম, মানে আমাদের গ্রামে যে পরিবেশে যাত্রাগুলো হয়, তো সেখানে আমি তখন ছোটই ছিলাম কিন্তু আমি একটা বয়স্ক ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা। ওইখানের একটা ডায়লগ আমার এখনো মনে আছে, সেটি হলো মানে আমি খুবই অসুস্থ হয়ে যাই, আমার ওয়াইফও সে খুব আমাকে নিয়ে হতাশাগ্রস্ত এবং আমার মানে যে বউমা সে আমাকে অত্যাচার করে। তখন একটা ডায়লগ ছিল, আমাকে যখন সে সান্ত্বনা দিচ্ছে আমার স্ত্রী, আমি বলেছিলাম, ওই ওই যে দেখো কমলা, আকাশের বুকে একটু একটু করে কালো মেঘ জমেছে, দাও কমলা দাও, দরজা জানালাগুলো বেশ শক্ত করে বন্ধ করে দাও। এই ডায়লগটা এখনো আমার মানে মনে আছে এখনো পর্যন্ত। আচ্ছা, এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা তরুণ যারা রয়েছেন যারা কাজ করছেন, তাদের মধ্যে কার কাজ ভালো লাগে আপনার? এখন ওই যে মিরাজ, আরোহী মিম, আমাদের এই যে নূর আলিফ, এরা খুব ভালো ভালো কাজ করছে। ফ্রাঙ্কিং এর অনেকেই আছে, তারা খুবই ভালো কাজ করছে, মানে বর্তমান সময় উপযোগী যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করছে। আচ্ছা, কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুটোই হয়। আপনি যাদের কথা বলছিলেন তাদেরকে নিয়েও আলোচনা সমালোচনা রয়েছে। সেই জায়গা থেকে বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আসলে আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের ছোটখাটো বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত মিডিয়ায় চলে আসছে। তো আমরা যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, এই ঘটনাগুলো কিন্তু যারা অন্যান্য পেশার মানুষ আছে তাদের সাথেও ঘটে, আসলে ব্যক্তিগত পার্সোনাল। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আমাদের বিষয়গুলো, যারা একটু সেলিব্রিটি, তাদের বিষয়গুলো হয় কি, যে কাজটাই করুক না কেন, এটা মিডিয়াতে আসলে এখন একটা ভিউর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সাংবাদিকরা এটা চেষ্টা করে যে অমুক নায়িকার এই অবস্থা, অমুক নায়িকা পা ফসকে পড়ে গিয়েছে, বা অমুক সমস্যা তমুক সমস্যা, এইগুলো নিয়ে এখন মোটামুটি আমরা আগের যুগে যে কাজগুলো করতাম মূলত মানে শিল্পকে প্রায়োরিটি দিতাম, এখন কিন্তু শিল্পের পাশাপাশি ভিউটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যে কার ভিউ কতটা। তো এক্ষেত্রে আমরা যে কাজটাই করি না কেন, বা আমাদের এই নাট্য অঙ্গনে বা চলচ্চিত্র অঙ্গনে যে কাজটাই করি না কেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, এটাকে খুব বেশি করে ফোকাস করা হয় মানুষের কাছে। আচ্ছা, এখন তো জুটি প্রথাটাও আছে মোটামুটি, এবং দর্শকরা আসলে জুটি দেখতে পছন্দ করেন, সিনেমাতে হোক বা নাটকে হোক, এবং অন্যান্য গানের ক্ষেত্রেও দেখা যায়। সো অ্যাজ এ পরিচালক হিসেবে কি মনে হয় যে কোন জুটিটা এখন দর্শকরা বেশ পছন্দ করছে, বা আপনার আপকামিং কোনো কাজে তাদেরকে কাস্ট করবেন কিনা? হ্যাঁ, আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, কারণ জুটি অনেকেই ছিল, এর মধ্যে এখন নিলয় ভাই এবং হিমি, তারা দুজনে খুব জুটি বেঁধে অনেকগুলো কাজ করেছে। নিলয়ও আমার একটা কাজ করেছে, আমার একটা নাটকে উনি অভিনয় করেছিল। আমার ঈদের একটা প্ল্যানিং হচ্ছে তাদের দুইজনকে নিয়ে আমার একটি পরিচালনার নাটকে আমি তাদেরকে কাস্ট করতে চাই আর কি। আচ্ছা, এবং সিনেমার ক্ষেত্রে আপনার কাছে সেরা হিরো কাকে মনে হয়? অবভিয়াসলি সাকিব ভাই। আর সেরা হিরোইন হিসেবে? সেরা হিরোইন আমাদের দেশে এখন মনে হচ্ছে এখন পূজা ভালো করছে, পূজা। এবং আমাদের নতুন একটা নায়িকা আসতেছে সিনেমায়, উনি নাটকে পরিচিত, তানজিন তিশা, সাকিব ভাইয়ের সাথে একটা সিনেমা, আশা করি তার জন্য ভালো হবে এবং শুভকামনা তার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলে নাটকে কাজ করতেন, তারা যখন একবার সিনেমাতে আসেন তারা নাটকে ব্যাক করেন না। সো বড় পর্দায় কাজ করার পর তাদেরকে ছোট পর্দায় দেখা যায় না। এই ক্ষেত্রে কি আসলে ছোট পর্দার আর্টিস্টদের সংকট হচ্ছে কিনা? না, সেটা হচ্ছে, সংকটও হচ্ছে, আবার কিন্তু শিল্পীও তৈরি হচ্ছে। তো আসলে সবাই তো চায় বড় পর্দায় কাজ করতে, তো একবার যখন ছোট পর্দা থেকে বড় পর্দায় চলে যায়, তখন তাদের এনভায়রনমেন্ট, তাদের যে গ্রহণযোগ্যতাগুলো আসলে অনেক বেড়ে যায়। এই জন্য যেমন নিশু ভাই আগে নাটকে কাজ করত, আমাদের অপূর্ব ভাই আগে কাজ করত, এখন ওটিটি আসার পরে তারা কিন্তু ওখানে কাজ করছে, পাশাপাশি এখন যেহেতু সিনেমা করছে, সিনেমা থেকে নাটকে অনেকেই কাজ করছে না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু কোনো না কোনোভাবে ফিল আপ হয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম অনেক আসছে এবং তাদের জনপ্রিয়তা অনেক বেশি। আচ্ছা, যদি পরিচালক না হতেন, এবং আপনার তো পরিচালক না দিয়ে শুরু হয়েছে মিডিয়াতে, সো সেক্ষেত্রে অন্য কোন প্রফেশন আপনি বেছে নিতেন? আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে একজন অভিনেতা হওয়া, তো সেটিও আপনি হয়েছেন, কিন্তু দুটোই যদি না হতো, ব্যাটা বলে না মিলতো, তাহলে অন্য কোনো প্রফেশন পছন্দের আছে কি? এর বাইরে আমি তেমন কিছু ভাবি নাই, কারণ এটা নিয়ে আমি ছিলাম, আমার মিডিয়াটা নিয়ে আমি ছোটবেলা থেকে ছিলাম, এখনো পর্যন্ত আছি।
আচ্ছা। আর পাশাপাশি আমি ব্যবসা করি, আমার প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে আমি নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টারি এগুলো আমি নির্মাণ করি আর কি। এটাও একটা পেশা আমার, কিন্তু সেটা আচ্ছা। মিডিয়া রিলেটেড। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি আমরা তো দেশের বাইরের কালচারটাকে ফলো করি মোটামুটি, এবং আমরা দেখি যে দেশের বাইরের মুভির ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বড় বড় বিগ বাজেটের মুভি তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু পাল্লা দিয়ে বাংলাদেশেও বিগ বাজেটের মুভি আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে চাহিদা কতটুকু পূরণ করা যাচ্ছে, বা আসলে যারা ক্যামেরার পেছনে কাজ করেন অ্যাজ এ পরিচালক হিসেবে, আদার্স যেসব সেক্টর আছে, সেই জায়গায় কাজ করতে গেলে তো চ্যালেঞ্জ অনেক ফেস করতে হয়। একে তো বাজেটের ব্যাপার থাকে, পুরোটা অর্গানাইজ করার ব্যাপার থাকে, সেখানে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, বা বাজেটের ক্ষেত্রে কি মনে হয় যে চাহিদা পূরণ করতে পারছেন কিনা? না, এটা একটা কঠিন প্রশ্ন। আমরা একটা সময় আমি মনে করতাম যে আমাদের এই যে চলচ্চিত্র জগৎটা মনে হয়তো আর আশার মুখ দেখবে না, কিন্তু যখন ভালো কিছু কাজ হয়েছে, তারা ম্যাক্সিমাম কিন্তু আমাদের নাটক থেকে আসা ডিরেক্টর, রাইট। এবং তারা মানে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে, এটা কিন্তু একটা আশার আলো আমাদেরকে দেখাচ্ছে। অবশ্যই। তো সেক্ষেত্রে প্রডিউসাররাও কিন্তু এগিয়ে আসছে, ভালো ভালো কাজ হচ্ছে, আরো ভালো ভালো কাজ হবে। আমরাও সাকিব ভাইয়ের মতো যদি আরো দুই একজন স্টার পাওয়া যেত, তাহলে হয়তো আমাদের ফিল্মের জায়গাটাকে আরো শক্ত একটা অবস্থানে যেত। এবং এটাও আমরা মানে আমি দৃঢ় বিশ্বাস করি যে এটা একটা সময় অনেক ভালো একটা জায়গা যাবে। আমরা হলিউডকেও কিন্তু একটা সময় কাছাকাছি আমরা যেতে পারবো, করতে পারবো অবশ্যই। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা গেছে যে সিনেমা হলের ব্যাপারে যদি আসি, যে একটা সময় অনেক সিনেমা হল আমরা দেখেছি, এখন কিন্তু সিনেপ্লেক্স হচ্ছে অনেক বেশি, এবং অনেক বেশি বলতে গেলেও সংখ্যানুপাতিকভাবে খুব বেশি না, আসলে কিছু জায়গায় কিন্তু সিনেপ্লেক্সের ব্যবস্থা আছে, কিন্তু দর্শকদের চাহিদা কিন্তু অনেক বেশি। এই ক্ষেত্রে কি দর্শকের চাহিদা পূরণ হচ্ছে কিনা? কারণ সিনেমা দেখার যে ট্রেন্ড, এটা কিন্তু সবার মধ্যেই কাজ করে, সিনেমা হলে গিয়ে দেখা। আচ্ছা, যেহেতু এটা ডিজিটাল যুগ, ডিজিটাল ফিল্ম হচ্ছে, তো হল তো আগে অনেক ছিল, 1000-এর উপরে হল ছিল, এখন হয়তো 100 নিচে নেমে গেছে অলরেডি। তো যুগের সাথে তাল মিলিয়ে ভালো সিনেমা হলে অবশ্যই এখন যে সিনেপ্লেক্সগুলো হচ্ছে, এটা আরো পরিধি বাড়বে। কারণ দেখেন, আপনার হাতে এখন মোবাইল, আমার হাতে মোবাইল, আমি কিন্তু মানে বসেই আমি বিশ্বের কোথায় কি ফিল্ম হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবগুলো আমি দেখতে পাচ্ছি। তো মানে আমাদের এই লেভেলটা যদি ওই পর্যায়ে চলে যায়, সিনেমার লেভেলটা, অবশ্যই আমাদের সিনেপ্লেক্স বাড়বে। আর এখন যে পরিবেশগুলো আছে হলের, আসলে এগুলো যে লোকাল যে সিনেমা হলগুলো আছে, এটা আসলে অনেকটা খারাপ পর্যায়ে। সেখানে অনেক সময় দেখা গেল যে সিট ভালো নাই, ফ্যান চলে না, কারণ তারা তো লস দিতে দিতে একটা জায়গায় যে অলরেডি কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে। তো যখন সিনেমার মানটা বাড়বে, কোয়ালিটি বাড়বে, তখন অবশ্যই সিনেপ্লেক্স আরও বাড়বে, তখন আমাদের যে চাহিদাটা বা বর্তমান প্রজন্মের যে চাহিদা, সেটা অবশ্যই পূরণ হবে, এবং এই ক্ষেত্রে সংস্কারগুলো হয়তো বা তখন দ্রুত সম্পূর্ণ হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যে পরিচালক হিসেবে যেহেতু দায়িত্বের জায়গা থাকে, অনেক সময় দেখা যায় যে আমরা আসলে টিভি স্ক্রিনে যেটা দেখি সেটা দেখে মন্তব্য করে বসি, বা অনেক ধরনের পিছনের কাজটা আমরা অতটা ফোকাসড করি না, যেটা স্বাভাবিক অডিয়েন্স হিসেবে করা যায় না। সেই জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেন, কোন কোন চ্যালেঞ্জগুলো আসলে যেটা ভেতরেই থাকে বা আসলে দর্শকদের বলার সুযোগ হয় না, সেই জায়গা থেকে কিছু বলার আছে কিনা দর্শকদের? অবশ্যই। মানে আমরা আগে যখন নাটক বানাতাম, একটা নাটকের বাজেট মানে 2-3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত হতো। তো সেক্ষেত্রে দেখা গেল আমরা একটা সিঙ্গেল নাটক 3 দিনে শ্যুট করতাম। এখন এই ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পরে দেখা যায় যে প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল আছে, এবং যে চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, মানুষ অহরহ দেখছে। আর এখানে এই প্ল্যাটফর্মগুলো হওয়ার কারণে আমাদের মানে ঢাকা ছাড়াও মানে লোকাল যে জায়গাগুলো, আঞ্চলিক যে জেলাগুলোতে, সেখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক আর্টিস্ট তৈরি হয়েছে, মানে স্বাধীনভাবে সবাই কাজ করতে পারছে। তো আমরা কিন্তু আসলে আগে যেভাবে কাজটা করেছি, ক্রিয়েটিভ কাজগুলো, এখন কিন্তু সেইগুলো মানে করতে পারছি, কিন্তু আমাদের সেই বাজেট নাই, আমাদের কিন্তু সেই সক্ষমতা নাই। তো এক্ষেত্রে যখন একটা নাটক আজকে 3 দিন থেকে 1 দিনে আসছে, তখন কিন্তু একটা পরিচালককে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, বা একদিনে একটা গল্প শেষ করতে হচ্ছে। একটা আর্টিস্ট যেখানে 3 দিনে কাজ করতো, সেখানে তাকে 1 দিনে কাজ করতে হতো। তো এখানে দেখা গেল কিছু লেভেলের কাজ হচ্ছে, যেগুলো 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকারও নাটক কিন্তু হচ্ছে, কিন্তু সবাই তো আসলে ওই লেভেলের ডিরেক্টর না। তো সেক্ষেত্রে আমরাও কাজ করছি, অনেক ধরনের বাইন্ডিংস নিয়ে কাজ করতে গিয়ে দেখা যায় যে দর্শকদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।
তো এটা আস্তে আস্তে যদি টিভি চ্যানেলের মালিকরা যদি এগিয়ে আসে, হয়তো সেটা তারা যদি ওইভাবে সাপোর্ট দেয়, আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ, চায়ের চুমুককে ধন্যবাদ, এবং সর্বোপরি এটিএন বাংলাকে ধন্যবাদ, কারণ আমি এটিএন বাংলা পরিবারেরই একজন ছিলাম, এখনও আছি। তো এখানেও আমার কিছু সিঙ্গেল নাটক নিয়ে কথা হচ্ছে, আশা করি আমরা ভালো ভালো কাজ দিব। ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।